আমন্ত্রণ ২১ রাতে। দর্শক, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, যিনি একাধারে একজন শিক্ষাবিদ, সাংবাদিক এবং রাজনীতিবিদ। ২০০১ সালের নির্বাচনে তিনি খুলনা ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ২১ রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি শুরুতেই আমি জানি আপনি কতটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে আসতে চাই। গতকালকের একটি বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটি দিয়েছিলেন, শনিবার প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। আপনার কাছে আমার প্রশ্ন, যে পিআর পদ্ধতি নিয়ে গতকালই কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশন যে সংবিধানে নেই, কিন্তু আমরা জানি যে ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে। আমরা জানি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন তিনি একটি কথা বলেছেন, যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। এখন আইন পরিবর্তনের জন্য আসলে আপনারা কি করবেন? চাপ সৃষ্টি করবেন নাকি আন্দোলনের কথা ভাবছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি তো প্রধান নির্বাচন কমিশনারের এই কথাটা একটু বিস্মিত হয়েছি, কারণ উনি একজন খুবই বিজ্ঞ, ইভেন ওনাকে আমি আইনজ্ঞ মনে করি। কারণ উনি চিফ ইলেকশন কমিশনার হিসেবে যে জায়গাটায় বসেছেন, সেখানে দেশের সংবিধান, আইন, ইভেন রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা মিলে এখন যে রিফর্ম কমিশনের যে আলোচনা চলছে, একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন তৈরি হয়ে জাতীয়ভাবে একটা ঐক্যমতের চেষ্টা কিন্তু চলছে। এটা তো ওনার জানা আছে। এবং একটা কথা যে উনি বলে দিলেন যে এটা সংবিধানে নাই, তো সংবিধানে তো অনেক কিছুই ছিল না। উনি যে সিইসিতে বসলেন, আগের সিজে চলে গেলেন, ইউনূস সাহেব আসলেন, কত ঘটনাই না ঘটলো, এর কি সংবিধানে ছিল? তো এটা ওনাকে প্রশ্ন করতে গেলে ওনার মতো একজন বিবেচক মানুষকে কথাটা যেন, উনি একটা কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন, কথাটার মধ্যে যেন রাজনীতি না থাকে, এটা অন্য অন্য দল বললে মানায়। যেমন কোনো দল বলছে যে এখন ঐক্যমত্য কমিশনে যত সংস্কার হোক, যত আইন বানানো হোক, আমরা যদি ক্ষমতায় যাই তো পার্লামেন্টে গিয়ে সব আইন কানুন মুছে দেবো। দ্যাট ইজ এ পলিটিক্যাল ডায়লগ। এটা রাজনীতিবিদরা বলতে পারেন, উনি তো সেটা বলতে পারেন না। যদিও তিনি শেষ লাইনে, কালকে মিডিয়াতে যে কথাটা এসছে, শেষে যে কথাটা বলে তিনি শেষ করছেন, যদি আইন পরিবর্তন হয় তাহলে এটা সম্ভব। তো উনি বুঝতেছেন না যে সংস্কার কমিশনে তো আইন এবং বিধান বদলাবার আলোচনাই তো হইতেছে, এবং ইন দি মিন টাইম দেশের মেজর পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনায় অনেকগুলো বিধি বিধান, সেটা আপনার কনস্টিটিউশন বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সংস্কারের অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেছে। আমরা প্রাইম মিনিস্টারের 10 বছর সে ক্ষমতায় থাকতে পারবে না, আপার হাউস, লোয়ার হাউস, তারপরে আমাদের চিফ জাস্টিস সহ বিচারপতিদের অ্যাপয়েন্টিং পৃথক অথরিটি, সাংবিধানিক পদের অ্যাপয়েন্টিং অথরিটি, আমরা কি বলে আপার হাউসে পিআর পদ্ধতি ইমপ্লিমেন্ট করা হবে, কমিশন সেটা অলরেডি মেনে নিয়েছে, যদি একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো ওটাও তো সংবিধানে নাই। আসলে সংবিধানে, আমরা তো এই সংবিধানের বিদ্যমান আইনে নির্বাচন হতে চাই না, জনগণ এটা দিবে না, কারণ এই বিদ্যমান ফরম্যাটে ইলেকশন হলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে, আর একটা হাসিনার জন্ম। এই জন্য আমরা এই রাষ্ট্রীয় কাঠামোটাকে বদলাবার জন্যই কিন্তু এই সংস্কার কমিশন বসছে। এবং আমরা বলেছি যে এই কমিশনে যেসব বিষয় ঐক্যমত্য হবে, এখানে তো ইলেকটোরাল প্রসেসটাও কিন্তু একটা রিফর্ম কমিশনের একটা অংশ ছিল, সেখানেও আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি। সেইখানে পিআর একটা পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো এই যে ঐক্যমত্য কমিশন যে আপার হাউসে রাজি হলো, এটা কি সংবিধানে আছে? নেই। তো এটা উনি বিং এ চিফ ইলেকশন কমিশনার, ওনাকে বুঝতে হবে না। একটা কমেন্ট আমি করে দিব, তো সংবিধানে তো নাই বলেই তো এই কমিশন তৈরি হয়েছে, নাই বলেই তো এই আলোচনা, নাই বলেই তো ন্যাশনাল কনসেনসাস। তখন আমরা এটাকে বলেছি যে দেয়ার আর টু অপশন, হয় আমাদেরকে প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন অর্ডিন্যান্স জারি করতে হবে, অথবা রেফারেন্ডাম দিতে হবে, ব্যাস তখন আইনে পরিণত হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটা অনুমোদন করবে। এটি তো সিস্টেম। তা এটা যে উনি জানেন না তা না, উনি কিন্তু জানেন,
কিন্তু এই কমেন্টটা করে অন্তত রাজনীতিতে আমরা যারা একটা নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে, নতুন রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যে একটা রাষ্ট্রীয় কাঠামোকে বদলাতে চাচ্ছি, তাদের আকাঙ্ক্ষার বাইরে ওনার কথাটা হয়ে গেছে। জি, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি থেকে বিভিন্ন নেতারা বলছেন যে আসলে পিআর পদ্ধতি খায় না, গায়ে দেয় না, মাথায় দেয়, এরকম একটি কথা চালু আছে। তারা বলছেন আসলে কি পিআর পদ্ধতি নিয়ে তাদের আপত্তির জায়গাটা কি মনে হয় আপনার কাছে? তাদের আপত্তির ব্যাখ্যা তারাই দেবেন। তবে আমি বলি এই জাতীয় কথা, খায় না, গায়ে মা খায়, এগুলো একটা বালখিল্য। এটা কোনো পলিটিক্যাল পার্সোনালিটি যাদের আছে, কথার জবাব দেওয়ার ভাষারও তো একটা শালীনতা, শোভনীয়তা, গ্রহণযোগ্যতা, একটা গ্রামার থাকে। একজন বলেন যে যে দেশের লোকেরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। তো মানুষ হাসে, বলে ইভিএম তো একটা মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এখানে ভুল ত্রুটি হতে পারে, এক মার্কায় টিপ দিলে আরেক মার্কায় ভোট যাইতে পারে, নানান কথা আলোচনা হয়েছে, মেবি রং অর রাইট, সেটা ভিন্ন জিনিস। আর পিআর তো একটা ইলেকট্রাল প্রসেসের নাম, তারপরে ইভিএম এর সাথে তো পিআরকে মেলাতে পারেন না। পৃথিবীর 91 কান্ট্রিতে এই পিআর পদ্ধতি চালু আছে, এবং পিআর পদ্ধতির মধ্যে আবার 6টা পদ্ধতি আছে। অনেকে বলেন যে এটা হলে গভর্নমেন্ট স্টেবল হয় না, ঝুলন্ত সরকার হয়, পার্লামেন্ট হয়, স্বতন্ত্র সদস্যরা ইলেকশন করতে পারে না। ভাই, এগুলো তো সংশোধনযোগ্য। আমরা যদি সংবিধানকে সংশোধন করি, আমরা যদি এটা চাই, আমরা যদি রাজি হই সবাই, তাহলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সংবিধানের বিভিন্ন ধারা বিধি সংশোধন করে আমরা সরকারকে স্টেবল করার জন্য আমরা সেফগার্ড হতে পারে, এর জন্য আমরা বিধি তৈরি করব। যেমন আর্টিকেল 70, ফ্লোর ক্রসিং, একজন মেম্বার অফ পার্লামেন্ট দলের চিন্তা পলিসির বাইরে ভোট দিতে পারবে না ছিল, কিন্তু এটা তো কমিশনে আমরা সরলাম যে আমরা অর্থ বিল, অনাস্থা, সংবিধান সংশোধন, জামাত বাড়তি সংবিধান সংশোধন দাবি করেছে, এই পয়েন্টে ব্যাপারটা ম্যান্ডেটরি করা হয়েছে। তো এটা তো একটা সেফগার্ড। তো হতে পারে যে পিআর পদ্ধতির মধ্য দিয়ে যে সরকার আসবে, যদি সরকার গঠনের সিস্টেম প্রক্রিয়ায় আসন সংখ্যার দিক থেকে সেখানে যদি তারা মিলেমিশে একটা সরকার গঠন করে, সেই সরকারটাকে কি করে স্টেবল করা যাবে, ভেঙে না যায়, তার জন্য একটা আইনি বিধান সংবিধানে যুক্ত করা যেতে পারে। এটা সংবিধান তো আমাদের কাছে আছে। এটা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের রাজি হওয়া। এবং পিআর পদ্ধতি জাতি কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে এখানে মানুষ দলকে ভোট দেবে, দলের আদর্শকে, দলের প্রতীককে, দলের ম্যানিফেস্টোকে ভোট দেবে, ব্যক্তি এখানে ইন্টারেস্ট থাকবে না। যে কারণে পেশি শক্তি, কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, এগুলোর আর সুযোগ থাকবে না। এবং বাড়তি এডিশন হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। আরও সবচেয়ে বড় কথা হলো যে যখন অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট, যখন 300 আসনকে দলের মধ্যে বন্টন করা হবে, যে তুমি 30টা, 40টা, 20টা, 10টা পেয়েছো, এই যে সংখ্যার মনোনয়নটা দেবে হচ্ছে দল। দল উইল নমিনেট দেয়ার এমপি। তখন সে করবে কি, তার সেন্ট্রাল লিডারদের মধ্য থেকে বা সারা দেশ থেকে বাছাই করে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, আইনজ্ঞ, স্কলারদেরকে তারা নমিনেট করতে পারবে। ফলে পার্লামেন্ট একটা রিচ পার্লামেন্ট হবে, একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। তো এগুলো বিভিন্ন দেশে আছে। তো সমস্যা আসলে আমরা দরকার সংবিধান সংশোধন করব, আইন সংশোধন করব। এই জন্য ওই যে বলে না যে সালিশ মারিনি তাল গাছটা আমার, তো সেই জন্য অনেক কথা ওনারা বলেন যে এটা বোঝে না, এটা গায়ে মা খায় না, খায় না কে, এটা কি, এটা আমি আপত্তি করতে পারি, কিন্তু আমি যুক্তি দিই, আইনে যুক্তি দিই, সেটা বিতর্ক হতে পারে, ন্যাশনাল ডায়ালগ হতে পারে। কিন্তু এইসব গ্রামগঞ্জের ছেলেরা যেসব গল্প বলে, সেই কথা বলে হাসির খোরাক হওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না। আমরা জানি যে বিএনপি তাদের অবস্থানে অনড়, পিআর পদ্ধতিতে তারা চাচ্ছেন না নির্বাচন। সেক্ষেত্রে আসলে আপনারা কি করবেন? একেবারে আমরা অনড় আছি। আমাদের অনড় বলতে কি, অনড় হচ্ছে যে আমাদের এই দাবির উপরে আমরা অব্যাহত চাপ, অব্যাহত কর্মসূচি আমরা দিতে থাকবো। শুধু আমরা নই, যারা এই পিআর পদ্ধতি পক্ষে, আপার হাউস, লোয়ার হাউস। আপনার কি আশাবাদী যে এই চাপ প্রয়োগের মাধ্যমে আইন পরিবর্তন হবে? আশাবাদী মানুষ তো আশাবাদী, সবসময় অপটিমিস্টিক, উই আর হোপফুল। তারপরে যখন চূড়ান্ত পরিণতির দিকে যাবে, আমরা চেষ্টা করছি। এখনো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের সংশোধনীগুলো আমরা জমা দিয়েছি গতকালকে। ওনারা বলছেন আবার আমাদের সাথে বসবেন। ওনারা একটা মতামত দিন, আমরা তো পথ দেখিয়েছি, সে ব্যাপারে আইনি বিতর্ক হতে পারে। তারপরে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তখন উই উইল ডিসাইড, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা তো নির্বাচন চাই,
আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে যেতে চাই, নির্বাচনে ইনশাআল্লাহ আমরা যাব, কিন্তু প্রোভাইডেড আমরা বলেছি আমাদের এই সংস্কার ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানে যারা অপরাধ করেছে তাদের বিচার, এইসব বিষয়গুলো বাস্তবায়ন করে আপনি নির্বাচন দেন। ফেব্রুয়ারি কেন, আপনি তার আগে দেন, প্রোভাইডেড শর্তগুলো মেনে দেন। মানে আপনি আশাবাদী যে পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন হওয়ার ব্যাপারে হওয়া উচিত, এটা জনগণের দাবি। এখন ইলেকশন কমিশন, রিফর্ম কমিশন, সরকার প্রধান, তাদেরকেও এটা বিবেচনায় আনতে হবে। আর দু একটা দল যারা একটু এ ব্যাপারে মতের ভিন্নতা প্রকাশ করছে, আমি আবেদন জানাবো স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। বহু ইস্যুতে জামাত ইসলামও কিন্তু এই সংস্কার প্রক্রিয়ায় আমাদের প্রপোজাল থেকে সরে এসে ঐক্যমতের সাথে আমরা ছাড় দিয়েছি। তো অন্য দলেরও উচিত কিছু ইস্যুতে ছাড় দিয়ে দিয়ে একটা জায়গায় আসা, তা নাহলে নতুন একটা সংকট তৈরি হবে। এই জন্য দেখেন, কেয়ারটেকার সরকারের ফর্মুলাটা তো আমরা জামাত ইসলামী প্রথম দিয়েছিলাম। প্রথম না এটা মানবো না, এটা চলে না, নিরপেক্ষ কেউ হয় না, পাগল আর শিশু চড়া হয় না। আলটিমেটলি এটা কিন্তু একশো মানতে হয়েছে, এটা আইনের বিধান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন যারা এরকম খায় না, গায়ে মাখায়, তো একসময় এই জাতি যখন গ্রহণ করবে তখন ওরা খাবেন কি গায়ে মাখাবেন জাতি দেখবে। এইসব মন্তব্য করা উচিত না। জি, আমি পরের প্রসঙ্গে আসি। আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন, আমি সেটি কিছু অংশ উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। এর আগে তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন যে দেশে ডানপন্থী বা দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছেন, তিনি তাতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখেন? উগ্রবাদ এবং ওনার বক্তব্যের ব্যাখ্যা তো উনিই দেবেন, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের খুব শ্রদ্ধেয় একজন রাজনৈতিক জাতীয় নেতা। তো উনি কোথায় উগ্রবাদ দেখলেন সে ব্যাখ্যা তো ওনাকেই দিতে হবে। উনি উগ্রবাদ বলতে কী মিন করতে চান? আমরা তো কোনো উগ্রবাদ দেখি না। উগ্রবাদ এদেশে দেখেছিল আওয়ামী লীগ, ধরে ধরে এনে আটকায়, ঘরের মধ্যে রেখে চুল লম্বা করে দাড়ি টুপি দিয়ে জঙ্গি বানিয়ে হ্যান্ডকাপ পরে কোর্টে উঠাইছে আর নামাইছে। কই এখন উগ্রবাদ কই? যদি বলা হয় এক্সট্রিমিস্ট, চরমপন্থা, এটা তো আমরাও ঘৃণা করি। আমরা কখনো ইসলাম, মুসলমান, কোনো নিয়মতান্ত্রিক ডেমোক্রেটিক কোনো সমাজ, সুস্থ শান্তিকামী কোনো মানুষ কিন্তু কোনো বিষয় কোনো এক্সট্রিমিজমকে পছন্দ করে না। ইসলাম চরমপন্থাকে অ্যালাউ করে না, এটার ব্যাপারে আমরাও। কিন্তু ওনারা যদি মৌলবাদ, উগ্রবাদ এইসব শব্দ দিয়ে ইসলামকে মিন করতে চান, ডানপন্থী, দক্ষিণপন্থী এই শব্দ দিয়ে যদি ওনারা ইসলামকে মিন করেন, আমার মনে হয় যে সেটা ভুল ওনারা করছেন। রাজনীতি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, পালস, আমাদের মানুষের পছন্দ অপছন্দ, ভালো মন্দের বিচার বিশ্লেষণটা আরও ভালো করে বিবেচনায় নেওয়া উচিত। আমরা মনে করি যারা ইসলামকে, ইসলামী আদর্শকে, ইসলামিক ওয়েলফেয়ার, তারপরে ইসলামের বিউটির যে ধারণা সমাজে, যে দল, যে আদর্শ, যে সংগঠনগুলো আমরা প্রচার করি, কোনো সংগঠন, কোনো ব্যক্তি যখন এই ইসলামী আদর্শের চিন্তা চেতনা, ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণাকে যারা নিন্দা করতে চান, মানতে চান না, পছন্দ করেন না, এবং মাঝে মাঝে বলে ফেলেন যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন হতে দেব না, কোরআনে কোনো রাজনীতি নাই, এসব কমেন্ট যারা করেন তাদেরকেও তো এই দেশবাসী জানে। তো হয়তো ইসলাম, কোরআন, শরিয়া বাই নেম তার বিরুদ্ধে বিরোধিতা করাটা এই দেশে একটু কঠিন। সেজন্য কি এইটাকে ঠেকাবার জন্য মৌলবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই সমস্ত শব্দ কি ইসলাম ঠেকাবার জন্য ব্যবহৃত হচ্ছে? তা নাহলে রিয়েলি হোয়াট ডু মিন বাই সাম্প্রদায়িকতা, উগ্র? আপনি ব্যাখ্যা দেন, কাদেরকে মিন করতে চান? জাতির সাথে ডায়লগ হোক। এই জন্য আমি মনে করি যে জাতি এগুলো বুঝে ফেলেছে যে কোন শব্দ দিয়ে কারা কাদেরকে মিন করতে চায়। সেজন্য আমরা বাংলাদেশে কোনো উগ্রবাদ দেখি না। জামাত ইসলামী সবসময় চরমপন্থার বিপক্ষে। এক্সট্রিমিজমটা ইসলাম, আল্লাহ, আল্লাহ রসুল কখনো পছন্দ করেন না। কোরআনেই বলা হয়েছে তোমরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করো। উম্মাতা ওয়াসাত কোরআনের শব্দ, সেটা হচ্ছে মধ্যমপন্থী জাতি। না খুব চরমপন্থায় চলে যাও, না এমন একটা জায়গায় চলে যাও যেখানে সমাজ, দেশ, মানুষের জন্য তুমি কিছু করতে পারবে না। একটা
মধ্যম পন্থার মধ্য দিয়ে কিন্তু মুসলিম জাতিসত্তা তার দায়িত্ব পালন করবে। এই জন্য আমি মনে করি যে কেউ যদি ইসলামকে কন্ডেম করার জন্য ঠিক ইসলাম এই শব্দটা ব্যবহার করতে গেলে তো জনগণ আবার আমাকে প্রত্যাখ্যান করবে, তো আমি উগ্রবাদ, দক্ষিণপন্থা, মৌলবাদ এইসব শব্দ দিয়ে আমি মোকাবেলা করতে চাই, কিন্তু এটা মানুষ বুঝে ফেলছে। জি, আমি এবার আরেকটি প্রসঙ্গে আসি। আরেকজন বিএনপি নেতার বক্তব্যই আমি তুলে ধরতে চাই যে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক সেখানে বসে আছে, ডিসিকে তারা বলছে এটা একটি বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। তিনি বলেন, আমি এমনও শুনেছি ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা কর্মচারীদের বলেছেন তোমরা রুকন না হলে চাকরি থাকবে না। আসলে কি তাই? মানে এই ধরনের যিনি কথা বলেছেন, ধন্যবাদ রিজভী ভাই, আমার খুব শ্রদ্ধেয়, খুব প্রিয় মানুষ একজন, আমরা একসঙ্গে কারা নির্যাতিত ডিবিতে এক বিছানায় ঘুমানো লোক, শ্রদ্ধা রেখেই বলছি যে উনি যেসব তথ্য পেয়েছেন তার প্রমাণ দেওয়ার দায়িত্ব, প্রমাণ করার দায়িত্ব তার, আমরা তো দেখি না। সেকেন্ড কথা হচ্ছে যে আমি মিডিয়াতে আগেও বলেছি যে যেখানেই যাই জামাত দেখি, শিবির দেখি, এই যে কিছু লোকেরা বলে, তা আমি তাদেরকে আমি তো কোথাও খুঁজে পাই না। তো তাই যদি আপনি বলেন যে না, একটা যদি নামাজ পড়ে, ঘুষ না খায়, একটু দাড়ি থাকে, একটু টাকনোর উপরে কাপড় পরে, আপনি বলবেন এটা জামাতের ডিসি। তো তাহলে ঠিক আছে, জামাত বা ইসলামী আদর্শের পছন্দ করা লোক তাহলে কি কোনো প্রশাসনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কোথাও থাকবে না? তাহলে আমরা যদি বলি যে না, উনি তো আওয়ামী লীগের ডিসি, উনি তো বিএনপির ডিসি, কোনো মতাদর্শের রাজনীতির কোনো পোস্ট হয়তো হোল্ড করেন না, কিন্তু তারা তো লাইকিংস ডিসলাইকিংস নেই, তো ওখানে তারা দায়িত্ব পালন করছেন। তাহলে ওটা তো পাল্টা কথা তো হইতে পারে, আমি তো সব জায়গায় খালি বিএনপি দেখি, আমি তো আওয়ামী লীগ দেখি, আমি তো ফ্যাসিবাদের দোসর দেখি। এই জন্য আমার কথা হচ্ছে, একটা কথা বললে তার প্রমাণ দিতে হবে। আমি মাঝখানে মিডিয়াতে একটা কথা বলেছি, আমাকে আমার খুলনার এক ডিসি, তখন আমি এমপি ছিলাম, তো উনি বলছেন যে স্যার, সে খুব সৎ মানুষ ছিল, সে জামাতের কোনো লোক না। তো আমি সংসদ সদস্য ছিলাম বলে ইজিলি অনেক কথাই সেও বলতো, আমিও বলতাম, সৎ জানতাম। তো আমার এলাকার কিছু ঠিকাদার, কন্ট্রাক্টর, তারা বড় বড় কাজ টাজ করে, তার বিল টিল তো ডিসি অফিসে আটকে থাকে, হয়তো কোনো সুবিধা অসুবিধার জন্য বিল টিল রিলিজ করছে না, ঝামেলায় পড়েছে। তো শেষ পর্যন্ত তারা কিছু অবৈধ সুযোগ সুবিধা দিয়ে ডিসিকে রাজি করাতে গেছে যে স্যার আমরা এইসব দেখবো, আপনাকে কিছু আনডিউ প্রিভিলেজের অফার করেছে, আমাদের কাজটা করে দেন। তখন ডিসি সাহেব রাজি হয়নি, দারুণ অসন্তুষ্ট হয়েছে, যেন এই প্রস্তাবে সে খুব নাখোশ হয়েছে, ব্যাক করে দিয়েছে। তখন ওই লোকগুলো আমার কাছে আসছে, এসে বলে, পরোয়ার ভাই, এই খুলনার ডিসি জামাত করে। বলে কেন জামাত করে? বলে আমরা টাকা দিতে চাইলাম, তো নিল না। তাহলে ঘুষ না খাওয়া যদি জামাত করা হয়, নামাজি 5 ওয়াক্ত পড়লে নামাজ হয়, একটু দাড়ি দেখলে জামাত হয়, তো এইটাই মিন করতে চান কিনা দক্ষিণপন্থা বলে, উগ্রবাদ বলে? সৎ লোকগুলো, ভালো লোকগুলো, ঘুষ না নেওয়া লোকগুলো যদি কোনো জায়গায় একটু অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, যে একটা দেখতে শুনতে একটু নামাজি, সৎ, ঘুষ টুস খায় না, পর্দা পুশিতা মেনে চলে, তো এইটা জামাত ট্যাগিং, এই ট্যাগিং, এগুলো জাতি বুঝেছে, এগুলো আর মানুষ পছন্দ করছে। যারা বলবেন তারা মানুষের কাছে এর থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি মনে করি এই অ্যাটিটিউডটা পরিবর্তন করা উচিত। সত্যকে সত্য বলেন, সাদাকে সাদা বলেন, কালাকে কালা বলেন। জি, আরেকটি কথা বিএনপি থেকে বলা হচ্ছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। এবং আরও আরেকটি কথা আমি বলি, এই যে আমাদের যে কবি ফরহাদ মাজার আছেন, তিনি দীর্ঘ আগে একটি লেখা লিখেছিলেন, আমি লেখাটা পড়েছি। তিনি লিখেছিলেন, জামায়াতকে নিষিদ্ধ না করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপি নেতারাও ঠিক একই রকম কথা বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে দেবে না জামায়াত ইসলামী। আমরা জানি যে বিএনপির সঙ্গে আপনাদের একসময় দীর্ঘদিনের একটি জোট ছিল, খুব ভালো একটি সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে এই বিপরীতমুখী অবস্থা কেন? বিরোধটা কোথায়? আমি আমার ফরহাদ মাজার ভাইকে আমি খুব শ্রদ্ধা করি, কথা হয়, অল্প স্বল্প হলেও কথা হয়েছে, আগেও হয়েছে। ইনারাই তো জামাতকে নিষিদ্ধ করার পরে আবার বিবৃতি দিয়ে বলেছে এটা ঠিক হয়নি, এটা অবিচার হয়েছে, অসাংবিধানিক হয়েছে, অরাজনৈতিক হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ভাই, আমি তখন জেলে, এই জুলাই অভ্যুত্থানের সময়, যখন জামাতকে শিবিরকে নিষিদ্ধ, নাম পরিবর্তনের কথা বলেন মাঝে মাঝে। জি, মহাসচিব এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে স্টেটমেন্ট দিয়েছে যে এই নিষিদ্ধ করাটা অগণতান্ত্রিক,
তাদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার আছে। তো এখন সিজন অনুযায়ী কথা বলা আর বাদলানো, যখন নিষিদ্ধ করলে ভালো হয় এক বললাম, আবার বললাম না এটা নিষিদ্ধ করা ঠিক হয়নি। এই যে ধরেন এই যে এখন অনলাইনে খুব আসছে যে ওই বিএনপির মহাসচিব শ্রদ্ধেয় ফখরুল ভাই বলছেন যে মৌলবাদী হতে দেওয়া যাবে না দেশটাকে, এরকম কি একটা কমেন্ট মাঝখানে। তার পাশাপাশি ওনার আম্মা না তারেক সাহেবের কথা বলছি, ফখরুল ভাই না, আমি কথাটা ভুল বলে বসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে যে দেশটাকে কি মৌলবাদী হতে দেওয়া যাবে না, না তাদের হাতে দেওয়া যাবে না, এরকম একটা কমেন্ট আসছেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের জোট নেত্রী ছিলেন, উনার একটা বক্তব্য পাশাপাশি প্রচার হচ্ছে। উনি বলছেন দেশে কোনো মৌলবাদ নেই, এই লোকগুলো ভালো, এই লোকগুলো ধর্মপ্রাণ, মৌলবাদ যারা বলছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে বলছে। এইভাবে বেগম খালেদা জিয়ারও একটা বক্তব্য প্রচার হচ্ছে, আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ওই মৌলবাদ বিরোধী কথাটা দুটা মিলাই দিয়েছে যে মায়ের এক কথা সন্তানের এক কথা। তো এগুলো হয়েছে কি যে রাজনীতির মৌসুম অনুযায়ী কথা অনেকে বলে আর কি। তো মৌলবাদ, ফান্ডামেন্টাল মানে কি মূল, আসল। তো যে কোনো আদর্শের আসল জিনিসও তো মানুষ ধারণ করে। তো যারা আসল নয় তারা নকল। তা আমি যদি বিং এ মুসলিম, বিং এ হিন্দু, যে কোনো ধর্ম, সে যদি তার আসল মৌলিক জিনিসের উপরে তার চরিত্র, আদর্শ, নৈতিকতা নিয়ে থাকে, আপনি কি তাকে মৌলবাদ বলবেন? তো বললে কি হবে? আপনি দেখবেন যে আমি অগণতান্ত্রিক কিনা, আমি এক্সট্রিমিস্ট কিনা, আমি হটকারী, মানুষ খুন করা, অনিয়মতান্ত্রিকতা, অসাংবিধানিক এবং কি বলা যায় নৈরাজ্য এবং অনিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে রাজনীতি অনেকে করেন, আপনি সেটাকে চরমপন্থা বলতে পারেন। জামায়াত ইসলামী সবসময় ডেমোক্রেটিক সিস্টেমেটিক পদ্ধতিতে সরকার পরিবর্তন চায়। বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, এভরি আফটার 5 ইয়ার্স এদেশে নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, যাকে পছন্দ করবে সে সরকার গঠন করবে। আমাদের জামাত ইসলামের গঠনতন্ত্রে এই নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কথাই বলা আছে। অথচ পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনের লোকেরা বলে যে ওনারা উগ্রবাদ, গণতন্ত্র। কেন আমাদের গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থাই তো আমরা রাজনীতি করি রে ভাই। বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়েকটা জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে ফ্রম 79, প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী অংশ নিয়েছে এবং প্রত্যেকটি পার্লামেন্টে কম হোক বেশি হোক জামাতের এমপিরা প্রতিনিধিত্ব করেছে। তাহলে একটা দল সংসদ নির্বাচনে অংশ নেয়, সরকারে যায়, আপনি তাদেরকে গণতন্ত্রে খুঁজে পাবেন না আপনি। আর যারা আন্ডারগ্রাউন্ড বাড়ি, চীনপন্থী কমিউনিস্ট পার্টি, স্বাধীনতার পরে খালি তো স্বাধীনতার বিরুদ্ধে বলে আমাদেরকে গালি দেওয়া হয়। ওই পাকিস্তানে যখন অখণ্ড পাকিস্তান থাকবে কি থাকবে না ইস্যুতে বাংলাদেশের চীনপন্থী কমিউনিস্টরা সব পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার পরে বহু বছর তারা দেয়ালে লিখেছে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, ইপিসিপি এমএল, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, ইপিসিপি এমএল। আমরা তো ছাত্রদের রাজনীতি করছি, আপনিও জানবেন। তো তাদের তো নিষিদ্ধ করা, তাদের স্বাধীনতা বলেন। সেই চীনপন্থী কমিউনিস্টরা এখন দিব্যি আওয়ামী লীগের 14 দলের সাথী হয়ে খুব বড় বড় কথা বলেছেন। কেউ বলেছেন যে এই চীনা কমিউনিস্টরা ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল, তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তান ভাঙতে চায়নি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। কেউ বলবে না। ইসলামী দল প্রায় সবই তখন রাজনৈতিক কারণে একটা ভূমিকায় গিয়েছিল ভারতীয় আগ্রাসনকে ভয় করে। কিন্তু যত দোষ নন্দ ঘোষ। জি, আমি একটু রাজনীতিতেই থাকতে চাই। আরও বেশ কিছু বিষয় আছে যেটি আমরা দেখছি যে ইসলামী দলগুলোর সঙ্গে আপনাদের একটি সমঝোতা হয়েছে, জোট এখনো হয়নি, আলোচনা চলছে। আসলে সেই জোটটাকে আসলে মানে ঐক্যটাকে জোট পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমরা শুনছি যে ছোট ছোট দলগুলো অন্যভাবে চিন্তা করছে, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কেউ এখনো নেয়নি। আপনি কিভাবে দেখেন আসলে জোট পর্যায়ে যাবে, কি মনে করেন আপনার? দেখুন, নির্বাচনী সমঝোতা, অ্যালায়েন্স, জোট, এগুলোর একটা ন্যাচারাল প্রক্রিয়া আছে। সেটা হচ্ছে যে নির্বাচন যত নিকটবর্তী হবে, তফসিল ঘোষণা হবে, সময় যত আসন্ন হবে, ততই ধীরে ধীরে কিন্তু রাজনীতির অঙ্গনে একটা পোলারাইজেশন, একটা মেরুকরণ দলগুলোর মধ্যে হবে। নির্বাচনে কে কার সাথে যাচ্ছে, জোট হচ্ছে কি, সমঝোতা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে, নানান ইকুয়েশন কিন্তু হতে থাকে
যখন নির্বাচন খুব নিকটে এসে পড়ে, বিশেষ করে তফসিলটা ঘোষণা হওয়া পর্যন্ত এটার একটা পরিণত রূপ লাভ করতে থাকে। তো বাংলাদেশের ইসলামী দলগুলো, আলেম ওলামা, ইসলামিক স্কলার, যারা রাজনীতির সাথে যুক্ত নয় অথচ ইসলামিক চিন্তা গবেষক স্কলার, তারাও ফিল করেন স্বাধীনতার এই 54 বছর আমরা পার করেছি, এদেশে মুসলিম জাতিসত্তা, ইসলামী মূল্যবোধ বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে এখন জনগণের একটা সেন্টিমেন্ট, যারাই ইতিপূর্বে ক্ষমতায় গিয়েছেন, 3টা দল দেশ শাসন করেছেন, আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টিও করেছে, বিএনপিও করেছে, প্রত্যেকটি শাসনের সময় ইসলামী চিন্তা মূল্যবোধ জাতিসত্তার পক্ষে যারা, দিল্লির আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে যারা দেশকে বাঁচিয়ে আমাদের আদর্শিক শক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে এই দেশের অধিবাসী যারা, তারা এক জাতিসত্তা নিয়ে আমরা এখানে বেঁচে থাকতে চেয়েছি, তাদের উপরে বারবার কিন্তু অতীতের শাসকরা আঘাত করেছে নানান নামে। সেই জন্য এবার ইসলামী দল সংগঠন এবং ব্যক্তিত্বের মধ্যে একটা আবেগ, একটা ইমোশন, একটা আশাকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না, আমরা বারবার নির্যাতিত হয়েছি। এই 16-17 বছরে বড় বড় আলেম ওলামা স্কলার, নাম বললে তো 1 ডজন বলা যাবে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে ওনারা ইসলামী বিভিন্ন দল, পীর মাশায়েখ স্কলার, কারোর উপরে জুলুম নির্যাতন মামলার জেল থেকে তারা বাঁচতে পারেনি। এখন আইডিয়া হয়েছে যে আসুন আমরা একটু ঐক্যবদ্ধ হতে পারি কিনা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে পারি কিনা, যেন আমাদের যে ইসলামী কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষের কল্যাণময় বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য মানুষ একটু উপভোগ করুক, জীবনের, সম্পদের, অর্থনীতির, বিচার ব্যবস্থার, সামাজিক শান্তি শৃঙ্খলা, একটা নিরাপদ মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারি যদি আল্লাহ তাআলার বিধান এবং প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে সমাজটা আমরা গড়তে পারি। সেজন্য একটা ঐক্যের সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এখন এই ঐক্য, যেখানে ঐক্য প্রক্রিয়া শুরু হয় তার কয়েকটা স্টেপ থাকে। একটা হচ্ছে যে প্রথমে আলোচনা হয় ইন্ডিভিজুয়াল দলগুলোর সঙ্গে, তাদের মধ্যে একটা ইউনিফর্ম থিঙ্কিং তৈরি হয় যে হ্যাঁ একটা মাইন্ডসেট আমরা করতে চাই। সেকেন্ড হচ্ছে কিভাবে হবে, আমরা কি একটা জোট করে বসবো নাকি যার যার দলে থেকে আসন সমঝোতা করব, এইসব সিস্টেম তখন আলোচনা হয়। তো আমি যতটুকু জানি বিভিন্ন ইসলামী দলের মধ্যে কালেকটিভলি ইন্ডিভিজুয়ালি আলোচনা হচ্ছে, জামাতও বিভিন্ন আলোচনায় অনেকে ডাকছেন, আমরাও ডাকছি, আলোচনা হচ্ছে, ইনফর্মালি আলোচনা হচ্ছে, এবং সকলের মধ্যেই কিন্তু এই চিন্তার একটা ঐক্য তৈরি হয়েছে যে না আমাদের একটু এক হওয়া দরকার। এখন সেটা কিভাবে হবে, কোনো জোটগত সাংগঠনিক কাঠামোগত রূপে হবে নাকি আমরা কোনো জোট করব না, যার যার দল থাকবে, ইলেকশনের সময় আমরা আসনগুলোর মধ্যে একটা সমঝোতা করব, এটা এখনো কোনো পরিণত রূপ লাভ করেনি, প্রচেষ্টা চলছে। তবে উই আর হোপফুল, উল্লেখযোগ্য বেশি ইসলামী জনতার প্রতিনিধিত্ব যারা করেন তাদের মধ্যে ঐক্যের একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা আশা করি একটা ঐক্য হবে। তারপরে রাজনীতিতে তো অনেক ভাঙা গড়া, কে কার লোভে কোন দিকে ছুটে গেল, ছোট বড় কিছু দু একটা ঘটনা ব্যতিক্রম ঘটতেই পারে, এটাকে আমরা রাজনীতিতে খুব বড় প্রভাব ফেলবে বলে মনে করি না। তবে ঐক্যের একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। এই প্রসঙ্গে আমি আসতেছি আপনার কাছে, আবার একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে পর্যায়ে। থ্যাংক ইউ দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিরতিতে যাবার আগে আমরা জোট নিয়ে কথা বলছিলাম, কিন্তু জোটবদ্ধভাবে আমরা আরেকটি বিষয় দেখছি যে কিছু কিছু ইসলামিক দল বলছে যে জামায়াতের সঙ্গে আকীদাগত যে পার্থক্য আছে সেটি তারা বিবেচনা করছেন। এই বিষয়ে আপনার কি মনে হয় যে আকীদাগত পার্থক্য কি শেষ পর্যন্ত বড় হয়ে দেখা দিবে নাকি আসলে? পার্থক্য তো আছে বলেই তো 10টা দল 5টা দল হয়, যদি সব মিলে যেত তো দল একটা হইতো। জি তো বিভিন্ন দলে তো একটু পার্থক্য, ছোট বড়, কারোর দৃষ্টিতে কেউ বলবে এটা বড় পার্থক্য, কেউ বলবে ছোট, কারণ একতলাফ যেটাকে বলা হয়, এটা সব যুগেই কিছু একতলাফ নানানভাবে, ঠিক এটা নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিংস। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐক্যমত সহকারী দলগুলোর মধ্যে একটা নির্বাচনী সমঝোতার আকাঙ্ক্ষা, আগ্রহ এবং প্রয়োজনীয়তা তারা অনুভব করছে, দেখতে পাচ্ছেন। ফলে
ভিন্ন মত সহকারে ঐক্য, যেটাকে বড় বড় ওলামায়ে আমরা বলেছেন যে ইত্তেহাদ মাল ইখতিলাফ, ডিফারেন্স অফ ওপিনিয়ন সহকারে আমরা ইউনিটিতে যাব, মেজর কিছু কমন ইস্যুতে আমরা মিলে যাব, যার যার পার্থক্য সেখানে থাকবে। ন্যাশনাল কনটেক্সটে একটা দেশ গড়ার প্রয়োজনে দুনিয়ার বহু ইতিহাসে এই সাবকন্টিনেন্টে, আপনি ইন্ডিয়াতে যান, পাকিস্তানে যান, ইসলামী দলগুলোর বহু শিয়া, বিভিন্ন মতবাদ, জামাত ইসলামী, সুন্নি, আহলে হাদিস, যার যার মত পার্থক্য সত্ত্বেও তারা কিন্তু কমন ইস্যুতে বিভিন্ন সময় সমঝোতার নজির স্থাপন করেছে। তো এটার হিস্ট্রি এবং রিয়েলিটি আছে। আমরা বাংলাদেশের আলেমদের মধ্যে সেটাই দেখতে পাচ্ছি যে ভিন্ন মত এবং পার্থক্য দূর হয়ে এক হয়ে যাবে না, ওটা থাকবে, সেটা যার যার দল আদর্শের ক্ষেত্রে থাকবে। কিন্তু জাতীয় প্রয়োজনে পরাশক্তির হাত থেকে ইসলামী মূল্যবোধকে রক্ষা করা, দেশ জাতি সকল ধর্মবর্ণ মানুষের কল্যাণময় রাষ্ট্র গঠনের কমন ইস্যুতে দুর্নীতি থাকবে না, সৎ নেতৃত্ব থাকতে হবে, আধিপত্যবাদের কাছে মাথা নত করব না, বিচার ব্যবস্থায় দলীয়করণ হবে না, জুডিশিয়ারিতে দলীয়করণ হবে না, এই যে সমস্ত কমন ইস্যুতে আমরা একমত হতে পারি, যার যার পার্থক্য রেখেও। এটার ব্যাপারে একটা সম্ভাবনা আছে। আরেকটি কথা আপনারা সবসময় বলেন যে জামায়াত ইসলাম ক্ষমতা গেলে শরিয়া ভিত্তিক আইন ব্যবস্থা চালু হবে। আসলে শরিয়া ভিত্তিক আইনটা কি একটু ব্যাখ্যা করলে সুবিধা হয়? অনেকে ইসলাম নিয়ে একটি ভীতি কাজ করে। আমাদের কি ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কি আসলে আছে আমাদের দেশে? তা তো অনেকেই আছে। না, আপনি আপনার ইকোনমিক্যাল যে সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থাই তো প্রচুর কোরআন সুন্নাহ বিরোধী বিধি ব্যবস্থা, সুদভিত্তিক অর্থনীতির ব্যাংকিং সিস্টেমে চালু আছে, ঘুষ আছে, তারপরে আপনার সরকারি লাইসেন্সে অনুমোদিত ব্যভিচার এবং জেনার কারখানা করা আছে। কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমার কথা হচ্ছে যে শরিয়া আইন একটা সাবজেক্ট, এটা বোঝার জন্য অনেক পড়াশোনা স্কলারদের, আমরা সে কথা বলি না। আমাদের মূল বেজ হচ্ছে যে মহান যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যিনি, তিনি সেই মানুষ কিভাবে ভালো থাকবেন তার জন্য তিনি একটা বিধান দিয়েছেন, সেটি হচ্ছে কোরআন। যুগে যুগে সব নবীদের মাধ্যমেই তিনি একটা বিধান পেশ করেছেন, সেটার নামই হচ্ছে ইসলাম। এটা আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন দুনিয়াতে তিনি পাঠিয়েছিলেন, কোরআনেই আল্লাহ পাক উল্লেখ করেছেন যে বনি আদম যত আসবে তোমাদের ওছিলায়, তাদের প্রত্যেকের জন্য আমি একটা ওয়ে অফ লাইফ, একটা কোড অফ লাইফ, একটা কনস্টিটিউশন যুগে যুগে আমি দিতে থাকবো। ফামান তাবিআ হুদাইয়া, যদি তোমরা সেই আইনের অনুসরণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, দারিদ্র্য, সন্ত্রাস, নৈরাজ্যের কোনো ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। তার আগেই উনি বলছেন আল্লাহ তাআলা কোরআন মজিদে, কুল নাহবিতু মিনহা জামিয়া, বেহেশত থেকে উভয়কে নেমে যেতে বলা হচ্ছে দুনিয়াতে, আদম আর হাওয়াকে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এখন একটা আইন যাবে, একটা কোড অফ লাইফ যাবে। সেই বিধানের ভিত্তিতে সমকালীন সভ্যতা, চ্যালেঞ্জ, বিজ্ঞান, প্রযুক্তি, মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা কল্যাণময় আইন তৈরি হবে। সেটাকে আমরা বলেছি বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলাম। এই জন্য শরিয়া, কোরআনের বিধান, তালেবান, এইসব শব্দ অনেকে আঘাত করে এই আল্লাহর প্রদত্ত শাশ্বত অনুপম বিধানকে তারা কন্ডেম করতে চান। নানান টেকনিক, স্টাইল অফ প্রেজেন্টেশনটা যারা বাতিল, ইসলামোফোবিয়ার মধ্য দিয়ে পাশ্চাত্য জগৎ থেকে ইসলামকে মোকাবেলা করার জন্য বহু আধুনিক কৌশল তৈরি হয়েছে, এগুলো তাদেরই একটা কৌশল। জি, আমরা ইদানিং দেখছি যে জামায়াত ইসলামের নারী যে একটি উইং আছে, শাখা আছে, সেইটি তারা আমরা দেখছি যে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারা দেখা করেছেন। নারীদেরকে আমরা দেখছি যে সামনে আসছে। আরেকটি বিষয়ে কথা বলা হয় যে নারীদের পোশাক বা স্বাধীনতা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে একটি ভীতি আছে, মানে ইসলামী দলগুলোর প্রতি মানুষের ভীতি আছে নারীদের ক্ষেত্রে। এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? এই ভীতিটাও অমূলক। কারণ হচ্ছে যে আপনি যেটা বলেছেন, ধন্যবাদ, জামাত ইসলামীকে দিয়ে শুরু করেছেন, যে জামাত ইসলামীর সংগঠনের মধ্যেও কিন্তু আমরা নারীদের নেতৃত্ব, নারীদেরকে এগিয়ে আনা এবং সমস্ত জায়গায় দক্ষ, যোগ্য নারীদের মধ্যে যারা দায়িত্ব পালনের যোগ্য, তাদেরকে আমরা সেই সব দায়িত্বে কিন্তু রেখেছি এবং তারা দায়িত্ব পালন করছেন। এবং ইলেকশন কমিশনের যে বিধান, যে সংগঠনের 30% হতে হবে নারী,
সব জায়গায় তাদের রিপ্রেজেন্টেশন থাকবে। আমরা হিসাব করে দেখেছি 40%-এর বেশি আমাদের মজলিসে শুরা, জেলা সংগঠন, কেন্দ্রীয় শুরা, কর্মপরিষদ তারা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এক। দ্বিতীয়, ইসলাম কখনো নারীদের শিক্ষার বাধা দেয় না। নারী উচ্চশিক্ষা লাভ করতে পারবে, তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ভাইস চ্যান্সেলর হতে পারবে, তারা কি বলে প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি, দেয়ার মেরিট, তারা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি জায়গায় তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবে। এটা ইসলাম অ্যালাউ করে, প্রোভাইডেড আল্লাহ তাআলা নারী আর পুরুষের নৈতিক চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা সীমা নির্দিষ্ট করেছেন, কোড অফ কন্ডাক্ট করেছেন। এটা তো কোনো বাধা না, দুনিয়াতে হচ্ছে তো, যে আপনি যেন আপনার চরিত্রটাকে, সামাজিক শৃঙ্খলাটাকে আপনি যেন ভালো রাখতে পারেন। এইটা রক্ষা করে নারীরা সমাজের সর্বত্র তারা দায়িত্ব পালন করতে পারবে। আপনি জানেন জামাত ইসলামীতে মহিলা পার্লামেন্টের মেম্বার ছিল। আমি যখন এমপি 2001, 3 জন মহিলা এমপি ছিল। 91-এ আমাদের 2 জন এমপি ছিল। আমাদের এই বিগত উপজেলা নির্বাচনে বহু জায়গায় আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছে। ফলে নারীরা কর্মক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আসতে পারবে না, এটাও একটা ইসলামোফোবিয়ার একটা ভুল প্রচার। এটা ইসলামকে কন্ডেম করার একটা আধুনিক রূপ। এটার ব্যাপারে আমি দেশ, জাতি এবং দুনিয়াকে সতর্ক থাকতে বলবো, সাবধান থাকতে বলবো, এবং এই অপপ্রচার সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। জি, আমরা বুঝতে পেরেছি, আপনার কথা অনেক পরিষ্কার। আরেকটি বিষয় আসতে চাই, আপনি বেশ কয়েকবার স্বাধীনতার বিষয়টি বলছিলেন, স্বাধীনতার 54 বছরের কথা উল্লেখ করছিলেন। আমরা জানি যে এই মুহূর্তে পাকিস্তানের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করছেন। আমি আপনার বেশ কিছু আগের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। জামায়াতে ইসলামী সাদাকে সাদা আর কালোকে কালো বলে। 1971 সালের গণহত্যা বিশ্ব স্বীকৃত সত্য। যারা এতে জড়িত ছিল তাদের ক্ষমা চাওয়া উচিত। এখানে আটকে পড়া পাকিস্তানিরা মানবেতর জীবনযাপন করছে, তাদের ফেরত নেওয়ার দাবি যথার্থ। সম্পদ ও ত্রাণ সাহায্যের অর্থের নিষ্পত্তিও হওয়া উচিত। এটা আপনার বক্তব্য। কয়েক মাস আগে দেওয়া সাক্ষাৎকার আপনি বলেছিলেন এই দাবিগুলো যৌক্তিক, বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা এগুলো। এই বিষয়ে আপনার অবস্থান কি আসলে আরেকবার একটু যদি বলতেন। ধন্যবাদ। আমার আগের বলা সাক্ষাৎকারের কথা আপনি মনে রেখেছেন। আমাদের এটাই হচ্ছে অবস্থান, শুধু আমার না, এটা জামাত ইসলামের অবস্থান টিল টুডে। হক, সত্যকে সত্য আমাদের বলতে হবে। যারাই অপরাধী হবে, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি তো পরিষ্কারভাবে, ক্লিয়ারলি এবং লাউডলি এটা বলেন যে কোনো অপরাধ যিনি করবেন তার প্রতি আইন, বিধান, শৃঙ্খলা, রাষ্ট্রের জন্য, দেশের জন্য যে আইন অপরাধীকে বিবেচনায় আনার জন্য প্রযোজ্য, সেটা করতে হবে। এটাকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো ফলে সেই সময়ে 71-এ এখানে যে জেনোসাইড হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, সেদিন আমরা বলেছি। তো সেটার তো আমরা কখনো অস্বীকার করি না এই অপরাধের সাথে কারা জড়িত ছিল। কিন্তু ইতিহাস বলছে যে শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়, যাকে অনেকেই এদেশের স্থপতি বলেন, স্বাধীনতার স্থপতি বলেন, তার উপস্থিতিতেই সেই যুদ্ধাপরাধ যারা করেছিলেন, গণহত্যার সাথে যারা যুক্ত ছিলেন, সেই পাক মিলিটারিদেরকে তিনি তো ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর কামাল হোসেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল হচ্ছে আব্দুল আজিজ। 3 পররাষ্ট্রমন্ত্রীর ত্রিদেশীয় বৈঠক করে, এর আগে সিমলা চুক্তি, নানান কন্ট্যাক্টের মাধ্যমে শেখ মুজিবের উপস্থিতিতে ফরগিভ অ্যান্ড ফরগেট, সকলকে তিনি ছেড়ে দিলেন। 195 ওয়ার ক্রিমিনাল তখন অ্যারেস্ট ছিল, তাদেরকে মুক্ত করে দিলেন। কোলাবরেটর অ্যাক্ট বাতিল করে দিলেন। উনি বললেন যে না, একটা দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে সবাই আমরা মিলেমিশে থাকবো, একটা ইস্যু কিনে জাতিকে আমরা আর বিভক্ত করব না। তিনি এটা করে, দ্যাট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। যারা করেছিলেন সেই স্বাধীনতার স্থপতি যাকে বলা হয়, তিনি তো এটা ডিসাইড করে গেছেন। তো ফলে করণীয় যা, তিনি সেটা করে গেছেন। এখন যদি একথা নতুন করে কেউ বলেন, তা আমরা ওটাই বলবো যে ঠিক আছে, করেন। সেই 195 জন মিলিটারি যারা যুদ্ধ অপরাধ প্রমাণিত হয়েছিল, যার লিস্ট আমাদের কাছে আছে, যারা এখানে সাহায্য করেছিলেন তাদেরও লিস্ট আপনি এখানে পাবেন। জামাত ইসলামের কোনো লোক, কোনো বেসামরিক নাগরিক এই অপরাধের সাথে যুক্ত নয়, এটা প্রমাণিত নয়। যা কিছু আদালতে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল 1973 গঠন করে যা কিছু করা হয়েছে,
সেই ৭৩-এর আইনকে বদলিয়ে শেখ মুজিবের মৃত্যুর পরে ৩৫-৩৬ বছর পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই ল অফ এভিডেন্স, সেই আইন কানুন সব কিছুকে পরিবর্তন করে একটা পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে কিছু বেসামরিক ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে, যাদের নিশ্চিহ্ন করতে না পারলে আওয়ামী লীগের ক্ষমতা নিরাপদ হবে না, তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সারা দুনিয়া। আপনার ওই সুকরঞ্জন বালি, স্কাইপে কেলেঙ্কারি, সিনহার বই পড়েন, বিদেশ থেকে কি করে রায় ডিক্টেট করা হয়েছে, এই কথা তো মানুষ মুখস্থ হয়ে গেছে, আমি আর সময় ব্যয় করতে চাই না। সেই জন্য আমরা যা বলেছি ওটা সত্য বলেছি। এখন পাকিস্তানের ফরেন মিনিস্টার সফরে এসছেন, আমাদের রাষ্ট্রের সরকারের সাথে কথা হচ্ছে, এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের ব্যাপার, দে উইল ডিসাইড। এটা তো কোনো দলের বিষয় না, আমরা একটা দল, আমরা ন্যায় বিচারের পক্ষে, সকল হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য এবং অপরাধের বিপক্ষে আমরা সবসময়। জি, আপনারা ক্ষমতায় গেলে নিশ্চয়ই এই বিষয় নিয়ে তাদের সঙ্গে একটি মীমাংসার যদি সব প্রসঙ্গ আসে তো নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র টু রাষ্ট্র, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তখন আলোচনা হবে। জি, এবার আমি ছোট ছোট কয়েকটি প্রশ্নে আসতেছি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে আপনার ব্যক্তিগত কিছু বিষয় আমরা জানতে চাই দর্শকদের জন্য। আপনি রাজনীতিতে কেন মনে হলো যে আমার রাজনীতি করার দরকার? কখন শুরু করেছিলেন? না, রাজনীতি, ধন্যবাদ। আমি তো এসএসসি পাশ করেছি হলো 1974, এবং আমি ছোটবেলা থেকেই একটু কিছুটা সংগঠক টাইপের, একটু কালচারাল, একটু সামাজিক ক্লাব, সংস্থা, প্রতিষ্ঠান, স্কুলে গেলে বিতর্কে অংশ নেওয়া, খেলাধুলে অংশ নেওয়া, নাটক করা, গান গাওয়া, আপনি খুব ইনভলভ এলাকায়, এগুলো আমি ছিলাম। ফলে এসএসসি পাশ করেই আমার কিছু বড় ভাইরা এলাকায় জাসদ ছাত্রলীগের রাজনীতি করতো। জাসদ ছাত্রলীগ, রব জলিল ছিলেন আমার প্রিয় নেতা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শ নিয়ে যে ছাত্রলীগ রাজনীতি করত। আমরা ওই সিনিয়র কিছু এলাকার ভাইদের সঙ্গে সংস্পর্শে এসে আমি প্রথমত জাসদ ছাত্রলীগে যুক্ত হয়ে যাই। এলাকায় আমরা অফিস করেছি, সেই ছাত্রলীগের কাজ করেছি, পোস্টার লাগিয়েছি, মিটিং করেছি, মিছিল করেছি, ধর্মঘট করেছি, নানান। হ্যাঁ, এই ধর এসএসসি টু ইন্টারমিডিয়েট আমি যখন 75-এ ভর্তি হয়ে গেলাম, 76-এর কিছুদিনও আমরা ওই একই অ্যাসোসিয়েশনে কিন্তু জাসদ, আর তখন তো জাসদের যৌবন, তখন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে কথা বলার একটাই পলিটিক্যাল ফোর্স ছিল, সেটা হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এবং মেজর এম এ জলিলই হচ্ছেন ভারতীয় বাহিনীর লুটপাট এবং শেখ মুজিবের অপশাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করার যে স্পষ্টবাদী বক্তা ছিলেন তিনি, এবং তিনিই কিন্তু প্রথম রাজবন্দী, আপনি জানেন, স্বাধীন বাংলাদেশে তাকেই প্রথম গ্রেফতার করা হয়, একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, 9 নম্বর সেক্টরের কমান্ডার। ওই সময় আমি রাজনীতিতে যুক্ত হয়ে যাই ছাত্রলীগের। এরপরে আমরা আসলে সমাজ পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা কিন্তু ছোটবেলা থেকেই, যে সমাজে ভালো কী করে করা যায়, সংগঠন করা যায়, হ্যাঁ, এগুলো আমরা পছন্দ করতাম। তো দেখলাম যে রাজনীতির মধ্য দিয়ে তো সমাজ বদলাবার একটা সিস্টেম। জি, তখন 1977-এ আমি তখন অনার্সের ছাত্র, ইসলামী ছাত্র শিবির নামে ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হলো। শিবিরের সিনিয়র ভাইদের আমি দাওয়াত পেলাম। তো দেখলাম যে আমি সমাজতন্ত্রের মধ্যে দিয়ে সমাজ বদলাতে চাই, তো ইসলামী আদর্শ তো এই সমাজ বদলাই তো উদ্দেশ্য, শুধু আদর্শের পরিবর্তন, সোশ্যালিজম থেকে ইসলাম। তো ফলে লক্ষ্য ঠিক রইল যে মানুষের মুক্তির জন্য একটা আদর্শ সমাজ গঠন, সেটার মাধ্যম হবে কি সোশ্যালিজমের পরিবর্তে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, ইসলামী হচ্ছে সবচেয়ে প্রপার ওয়ে অফ লাইফ। আমি তখন ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছি, এবং সেখান থেকে ইসলামী ছাত্র শিবির, পরবর্তীকালে লেখাপড়া শিখে আমি মাস্টার্স করেছি অ্যাকাউন্টিং সাবজেক্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সাংবাদিকতা পেশায় গিয়েছি, কলেজে শিক্ষকতা করেছি। আমি খুলনা প্রেস ক্লাবের ইলেক্টেড এক্সিকিউটিভ হাইয়েস্ট ভোট পেয়ে নির্বাচিত মেম্বার ছিলাম। আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি, তারপরে এখন তো আমি জামাতের দায়িত্ব পালন করছি। আপনাকে আমরা জানি যে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে, একটি দীর্ঘ সময়, আসলে সব মিলিয়ে কত বছর কারা ভোগ করতে হয়েছে আপনাকে? হ্যাঁ, আমার কারাজীবন শুরুই হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়। এর আগে আমার কখনো জেলে যাওয়ার সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্য বলুন হয় নাই। তো 10 সাল থেকে আমি খুলনাতে আমাকে একটা বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়, এই আমার জেল জীবনের শুরু। সেই থেকে নিয়ে 6 বার আমাকে গ্রেফতার করা হয়েছে, একবার জেল গেটেও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে 10 থেকে লাস্ট জেল থেকে বের হলাম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ কোটি জনতার অপ্রতিরোধ্য আন্দোলনের মুখে যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তিনি এবং তার বোন 5ই আগস্ট 2024, তার পরের দিন 6ই আগস্ট 2024 আমি ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে আমি মুক্ত হলাম। আমি, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, আরও অনেক বিএনপি জামাতের রাজনীতিবৃন্দ। এই লাস্ট জেল থেকে বেরোনো আর 10 সালের জুন মাসে গ্রেফতার হওয়া, এই 10 থেকে 14 বছর ধরেন, 14 বছরের মধ্যে আমি 7.5 বছর জেলে, অর্থাৎ আওয়ামী দুঃশাসনের প্রায় অর্ধেক সময় আমি জেল খেটেছি। 67 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে বিভিন্ন মামলায়। তো এটি আমার কারা জীবন। তবে আমি অসন্তুষ্ট নই, আমার আল্লাহর পরে আমি সন্তুষ্ট, কারণ জেলখানায় আল্লাহর ইচ্ছাইতেই আমি গিয়েছি। আদর্শের পথে, সত্যের পথে থাকলে নির্যাতিত হতে হয়। এখানে আল্লাহ তাআলাকে খুব নিকটে অনুভব করা যায়। ইবাদত, বন্দেগী, লেখাপড়া, বই লেখা, এসব কাজে আমি কারাগারের সময়টা পার করেছি। ট্র্যাজেডিও আছে, কারাগারে থাকতে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার ছেলেদের মেয়েদের লেখাপড়া, বিয়ে শাদী, ইম্পর্ট্যান্ট কোনো ইস্যুতে আমি তাদের পাশে থাকতে পারিনি। আমার আপন দুটো বড় বোন, মেজো বোনের হাজব্যান্ড ইন্তেকাল করেছে, সব কারাগারে থাকতে। এসব ট্রমা এবং ট্র্যাজেডি নিয়ে আমি জেলে থেকেছি, কিন্তু আমি মন থেকে আল্লাহ তাআলার আমার প্রতি যা পরীক্ষা, যা মুসিবত দিয়ে আমাকে পরীক্ষা করতে চেয়েছেন, আমি আল্লাহ তাআলার সব ফয়সালার উপরে রাজি থেকেছি বলেই মানসিকভাবে আমি তৃপ্তির সাথে সময়টা কাটিয়েছি। জি, আপনি একজন অধ্যাপক, একজন সাংবাদিক, রাজনীতিবিদ, কোন পরিচয়টাকে আপনি এগিয়ে রাখতে চান? নিশ্চয়ই রাজনীতিবিদ পরিচয়টাকে আপনি এগিয়ে রাখতেন, কিন্তু অধ্যাপকপনা বা সাংবাদিকতা, এই জায়গাটি একটু আমাদেরকে বলবেন যে এই সময়টা। আমি অধ্যাপক, তারপরে রাজনীতিবিদ, তারপরে সাংবাদিক, আমি এই পরিচয়টা আক্ষরিক অর্থে এইটা দিয়ে যা বুঝায়, আমি সেই পরিচয়টাকে আমি খুব গুরুত্বপূর্ণ বড় মনে করি না। আমি মনে করি আমি আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার একজন কর্মী, ইসলামী আন্দোলনের একজন কর্মী, একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় আমি বেশি আল্লাহর কাছে সম্মানিত বোধ করি। আল্লাহই বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও সেই পথে চলে এবং সে বলে যে আমি প্রথম আত্মসমর্পণকারী মুসলিম। তো আমি মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের পথে ডাকি। এটাকে কেউ যদি রাজনীতি মনে করে, আমার কিছু বলার নেই। ইমাম হাসানুল বান্না একটা উক্তি আছে বিখ্যাত, সাংবাদিকরা থেকে প্রশ্ন করেছিল যে আপনি যে ইসলামের কথা বলেন, এটা কি একটা রাজনীতি? উনি ইংরেজিতে জবাব দিয়েছিলেন, উই কল ইট টু ইসলাম, দ্য টিচিংস অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম, দ্য রুলস অফ ইসলাম। ইফ ইট মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর বিধানের দিকে ডাকি, আল্লাহর পথের শিক্ষার দিকে ডাকি। আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন, করতে পারেন। এটাই আমার পরিচয়। জি, আপনারা অনেক সময় দিলেন আমাকে, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 21 টেলিভিশনের পক্ষ থেকেও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, 21 টেলিভিশনকেও ধন্যবাদ, এবং দেশবাসীকে আমি জানাবো যে তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রায় 4 কোটি ভোটার হবে তরুণ। তরুণরা হচ্ছে শক্তি, প্রেরণার উৎস, জাতিকে ভাঙা গড়ার উৎস। তাদেরকে সত্য ন্যায়ের সমাজের জন্যে যে কল্যাণ রাষ্ট্রের ধারণা আমরা পাচ্ছি আল্লাহ তাআলার বিধানের মধ্য থেকে, সেখানে দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, দুর্নীতি থাকবে না, ভিন্ন মতের উপরে নিপীড়ন থাকবে না। একটা সোশ্যাল জাস্টিস, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাত্র আন্দোলনে যে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই সুবিচার শুধু আসতে পারে, মানুষের বিধানে কোনো সুবিচার হয় না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ লোভে ভয়ে বিভ্রান্ত হতে পারে, একদিকে চলে যেতে পারে, বাট যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার কাছ থেকে যে বিধানটা এসেছে সেটি হচ্ছে শুধুমাত্র জাস্টিসের বিধান, সুবিচারের বিধান, যেটা আমাদের সংবিধানে লেখা আছে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার বা সামাজিক সুবিচার। এই জাস্টিসটা আছে আল্লাহ তাআলার বিধানের মধ্যে। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ সবাই মিলে এই সুবিচারের বিধান প্রতিষ্ঠিত হলে আমরা সবাই ভালো থাকব। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আশা করছি এই নির্বাচনে মানুষ অংশ নেবে, এবং আমরা জামাত ইসলামী মানুষকে, দেশবাসীকে আমাদের ডক্টর শফিকুর রহমানের যে জাতীয় ঐক্যের আহ্বান, একটা মানবিক বাংলাদেশ করার জন্য, সেই আহ্বানকে আমি স্মরণ করিয়ে দিব যে আসুন, আমরা সব দলের শাসন তো দেখেছি, শুধু আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলি সেটি শুধু পরীক্ষা হতে বাকি।
আগামী নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দেয়, আমরা দাঁড়িপাল্লার প্রতীকে অংশ নেব। আমরা সেজন্য দেশবাসীকে বলছি যে নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জি, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এখানেই। ধন্যবাদ দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।